Hello students, welcome to my physics channel ARN টিউটোরিয়াল। আমি তোমাদের ক্লাস 9 এর একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি, যেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ একদম পুরো সিলেবাস ধরে প্রত্যেকটা ছোট ছোট করে টপিক ভেঙে পুরো সিলেবাসটা ডিটেইলসে আলোচনা করা হবে। আজকে তোমাদের কোন টপিক শুরু করব সেটা তোমরা অলরেডি বোর্ড থেকে দেখে নিয়েছো, বলগতি। এই বলগতি চ্যাপ্টারটাতে অনেক স্টুডেন্টেরই প্রচুর সমস্যা থাকে, তাই জন্য আমি ক্লাস 9 এর এই যে ভিডিও সিরিজ সেটা এই চ্যাপ্টার দিয়ে শুরু করব বলে ডিসিশন নিয়েছি। এই চ্যাপ্টারটা কিন্তু শুধুমাত্র ক্লাস 9 নয়, পরবর্তীকালে তোমাদের যাদের সায়েন্স নেওয়ার ইচ্ছা আছে সবাইকে কিন্তু খুব মনোযোগের সাথে পড়তে হবে, কারণ ক্লাস 9 এ এই চ্যাপ্টারটা সব থেকে বেশি কনসেপচুয়াল চ্যাপ্টার। প্রত্যেকটা জায়গা ভালো করে বুঝবে, দেখবে, কোনো জায়গায় কোনো সমস্যা ফেস করলে আবার রিওয়াইন্ড করে দেখবে এবং অবশ্যই কিন্তু কোনো জায়গা স্কিপ করবে না, তাহলে যে ছোট ছোট কনসেপ্টের জায়গাগুলো এগুলো কিন্তু মিস করে যাবে। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। বলগতির প্রথম যে টপিকটা আমরা পড়ার চেষ্টা করব সেটা হচ্ছে এই যে গতি বলে টার্মটা আছে সেটা আসলে কি, এবং আমাদের টোটাল জগতে কত রকমের গতি পসিবল, বা এই যে গতি কথাটা আমরা বলেছি তার বিপরীত টার্মটাই বা কি। ধরো আমি একটা খুব সহজ এক্সাম্পল দিয়ে এই ভিডিওটা শুরু করার চেষ্টা করি। তুমি কোনোভাবে ধরো বাড়ি থেকে বেরিয়ে বাজারে গেছো, রাস্তায় দেখতে পেলে একটা গাড়ি তোমার সামনে দিয়ে রাস্তা দিয়ে সোজা এরকম বেরিয়ে গেল। এখন তোমার মনে হলো যে আচ্ছা, এই যে আমি চুপচাপ রাস্তায় দাঁড়িয়ে আছি, আমার সামনে দিয়ে গাড়িটা সোজা বেরিয়ে গেল। ধরে নাও গাড়ির গতিবেগ 60 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ 60 কিলোমিটার/ঘন্টা। তাহলে তোমার কি মনে হবে যে আচ্ছা, আমি তো চুপচাপ দাঁড়িয়ে আছি, তাহলে ফিজিক্সের ভাষায় আমি স্থির আছি এবং গাড়িটা গতিশীল, অর্থাৎ আমার সামনে দিয়ে গাড়িটা এক স্থান থেকে অন্য স্থানে সরছে বা মুভ করছে বা চলমান। এই যে গাড়িটা চলে গেল, তার গতি সম্পর্কে আমরা আরো অনেক কিছু কনক্লুশনে পৌঁছাতে পারি। যেমন তুমি চোখের সামনে দেখতে পেলে যে রাস্তাটা একদম সোজা, অর্থাৎ গাড়িটা যে গতিবেগে চলে গেল বা যে রকমের গতিতে গেল তাকে আমরা কি বলবো? সরলরৈখিক গতি। কেন? গাড়িটার দিকের কোনো পরিবর্তন হচ্ছে না, গাড়িটা যেমন ভাবে যাচ্ছিল সেরকমই সোজা বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা গতির মধ্যে প্রথম যে প্রকারভেদটা পেলাম তাকে কি বললাম? সরলরৈখিক গতি। বোর্ডে লিখে ফেলি। তাহলে এই যে সরলরৈখিক গতি জিনিসটা পেলাম, তার কি কি প্রপার্টিজ বা বৈশিষ্ট্য আমরা বুঝতে পারলাম। নাম্বার 1, বস্তুটা অবশ্যই গতিশীল থাকবে, এবং নাম্বার 2, বস্তুটা একটা সরলরেখা বরাবর এক স্থান থেকে অন্য স্থানে যাবে, তার কোন রকম দিকের পরিবর্তন হবে না। ছবি এঁকে ফেলি। ক্লিয়ার হয়েছে সকলে? এরপরে সরলরৈখিকের সাথে যে টার্মটা তুলনা করা যায় তাকে আমরা কি বলবো? বক্ররৈখিক গতি। লিখে ফেলি। এই ব্যাপারটা কিরকম? ধরো এই যে তোমার সামনে যে রাস্তাটা ছিল সেটা সরলরৈখিক না হয়ে একটু টার্নিং আছে, মানে ধরো রাস্তাটা এইরকম। এবার যদি কোনো একটা গাড়ি এদিক থেকে এদিকে যায়, তাহলে দেখো প্রত্যেকটা মোমেন্টে তার দিকের পরিবর্তন হচ্ছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে সরলরৈখিক গতিতে যদি কোনো একটা বস্তুর গতিশীল অবস্থায় দিকের পরিবর্তন না হয়, তাহলে বক্ররৈখিক গতিতে অবশ্যই কিন্তু দিকের পরিবর্তন হবে। মানেটা কি? মানে
যে কোনো একটা বস্তু একটা বক্ররেখা বরাবর গতিশীল হবে। এখান থেকে শুরু করে এইরকম ভাবে বেঁকে বেঁকে গতিশীল হতে পারে। ধরো এখানে আমি নাম দিলাম এ, এখানে নাম দিলাম বি। প্রত্যেকের এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? এবারে আমরা এই গতিটাকে আবার বিভিন্ন ভাবে ভেঙে নিতে পারি। যেমন নাম্বার 1 যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে চলন গতি। জিনিসটা কি টার্মটা আগে লিখে নিই, তারপরে বোঝাবো। চলন গতি মানেটা হচ্ছে অনেক টাইপের সরলরৈখিক গতি। মানেটা কি? মানে হচ্ছে যখন কোনো একটা বস্তুর কোনো রকম ঘূর্ণন হবে না। এর মানেটা কি? তোমাদের সকলের বাড়িতেই মাথার উপরে ফ্যান আছে, এই যে ফ্যানটা ঘুরছে তার মানে কি? তার মানে এই গতিটাকে আমরা বলবো ঘূর্ণন গতি। আর কোনো জিনিস যদি না ঘোরে, যেমন ধরো সাইকেল সোজা এগিয়ে যাচ্ছে, এখন তুমি যদি সাইকেলের চাকাটা বাদ দিয়ে শুধুমাত্র সাইকেলটা এগিয়ে যাচ্ছে সেটা ভাবার চেষ্টা করো, তাহলে সেটা কি হবে? চলন গতি। ম্যাক্সিমাম কেসে আমাদের ক্যালকুলেশনের সময় চলন গতিটা সরলরৈখিক গতি ধরেই অঙ্ক করা হয়। তাই জন্য একটু আগে আমি অঙ্কতে কি বললাম বা আমি কি বলার চেষ্টা করলাম, যে চলন গতিটা আর সরলরৈখিক গতিটা আমাদের কাছে বিভিন্ন অঙ্কের রেসপেক্টিভে সেম, কিন্তু চলন গতিটা বক্ররৈখিক গতিও হতে পারে। যদি রাস্তা বাঁকা হয় তাহলে সে যেতেই পারে। তাহলে চলন গতি মানে কি? বস্তুর কোন রকম ভাবে ঘূর্ণন হবে না, মানে বস্তুটা কোন রকম ভাবে ঘুরবে না। এখন আমাদের মাথায় হতে পারে যে কি মনে হতে পারে যে আচ্ছা, যে একটা বস্তুর কখন চলন হবে, কখন ঘূর্ণন হবে, সেটা আমি কি করে ডিসাইড করব? একটা খুব সহজ এক্সাম্পল দিই, তাহলেই তোমরা এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবে। ধরো আমি একটা স্কেল নিয়ে নিচ্ছি, সেন্টিমিটার স্কেল। ধরো এই হচ্ছে আমার একটা সেন্টিমিটার স্কেল, যে স্কেলটা শুরু হয়েছে 0-তে আর শেষ হচ্ছে 30-এ। তাহলে মাঝখানে আছে 15। তাহলে ব্যাপারটা তোমাদের সকলের ক্লিয়ার হয়েছে? দেখো এটা একটা সেন্টিমিটার স্কেল, যে স্কেলটা দেখো এখানে 0 মার্কিং, এখানে 30 মার্কিং আর এখানে 15। এবারে তুমি টোটাল দুটো কাজ করবে। নাম্বার 1, তুমি একবার এইখানে বল প্রয়োগ করলে, অর্থাৎ 15-তে ডিরেক্ট বল প্রয়োগ করার চেষ্টা করলে। এটা তোমরা বাড়িতেও করে দেখতে পারো। হাতের সামনে যদি এখন স্কেল থাকে তাহলে আমার বলার সাথে সাথে করে দেখো, একদম ঠিকঠাক রেজাল্ট পাবে। তাহলে প্রথমে তুমি যখন 15-তে বল প্রয়োগ করলে তখন একরকম আউটকামসে পৌঁছাবে, আসছে আমি সেটাই। আরেকবার যেটা করবে, তুমি এই 30-এ বল প্রয়োগ করো বা 30-এর একটু আগে বল প্রয়োগ করো, বা বলা ভালো যে তুমি 15 বাদ দিয়ে যেখানে খুশি বল প্রয়োগ করতে পারো। দেখবে একটা অদ্ভুত ঘটনা ঘটছে। যখন তুমি 15-তে বল প্রয়োগ করছো বা স্কেলের একদম মাঝখানে, অনেকের কাছে এখন 15 সেন্টিমিটারের স্কেল থাকতে পারে, তাহলে সেটা 7.5-এ করবে। তাহলে যে স্কেলটা তোমার কাছে আছে তার একদম যদি তুমি মাঝখানে বল প্রয়োগ করো তাহলে দেখবে শুধুমাত্র চলন গতি দেখা যাচ্ছে। মানেটা কি? মানে হচ্ছে এই বস্তুটা সোজা এগিয়ে যাচ্ছে এইরকম না, তার কোন রকম ভাবে ঘূর্ণন হচ্ছে না। কিন্তু যদি তুমি 30-এ বল প্রয়োগ করো বা ধরো 15 বাদ দিয়ে অন্য যেখানে খুশি বল প্রয়োগ করো না কেন, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে যে বস্তুটা একটু ঘূর্ণনের একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে। তাহলে এই ব্যাপারটা আশা করা যায় তোমাদের বোঝাতে পারলাম। তাহলে এটা দিয়ে আমরা কি বোঝার চেষ্টা করলাম? এই 15-তে এই স্কেলটার কি থাকে জানো? এই 15-তে এই স্কেলটার যে জিনিসটা থাকে তাকে ফিজিক্সের ভাষায় আমরা বলি ভর কেন্দ্র। তাহলে এটাকে আমরা বলবো ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্রে যদি বল প্রয়োগ করা হয় তাহলে কি হবে? চলন গতি। ক্লিয়ার? তাহলে আবার বলছি, যদি 30 সেন্টিমিটারের স্কেল হয় তাহলে 15-তে থাকবে তার কি? ভর কেন্দ্র থাকবে।
তাহলে ভর কেন্দ্রে যদি আমরা এরকম ভাবে বল প্রয়োগ করি তাহলে অবশ্যই এটা শুধুমাত্র চলন গতি হবে। হতে পারে সেটা সরলরৈখিক, হতে পারে সেটা বক্ররৈখিক। কিন্তু যদি ভর কেন্দ্র ব্যতীত অন্য কোনো বিন্দুতে বল প্রয়োগ করা হয় তাহলে সেটা কি হবে? সেটা হয়ে যাবে ঘূর্ণন গতি। ক্লিয়ার হয়েছে? লিখে ফেলি পরেরটা। তাহলে দুটোর মধ্যে আমি ডিফারেন্সটা আশা করা যায় তোমাদের বোঝাতে পেরেছি। একটা ক্ষেত্রে একটা বস্তুর ঘূর্ণন বা রোটেশন এর একটা টেন্ডেন্সি আসছে, আর আরেকটা গতিতে অর্থাৎ চলন গতিতে শুধুমাত্র সোজা বা বক্ররৈখিক ভাবে একটা যাওয়ার টেন্ডেন্সি আসছে। ক্লিয়ার হয়েছে? এখন এই দুটো গতি ছাড়া আমরা আরেক রকমের গতিও জানি। সেটা কি গতি? সেটা হলো আমাদের বৃত্তীয় গতি। লিখে ফেলি। এখন তোমাদের মনে হতে পারে, আচ্ছা স্যার, একটু আগে আপনি বললেন যে এটা তো ঘূর্ণন গতি, এখানে তো কোনো একটা বস্তু ইজিলি ঘুরতে পারছে, বৃত্তীয় গতিতেও তো কোনো একটা বস্তু ঘুরতে পারছে, তাহলে দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? অবশ্যই পার্থক্য আছে। পার্থক্য না থাকলে তো ফিজিক্সে দুটো আলাদা টার্ম আমরা ইউজ করতে পারতাম না। তাহলে দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা বোঝার জন্য আমাদের দুটো খুব সহজ এক্সাম্পল করতে হবে। নাম্বার 1 এক্সাম্পল, সবাই মোটামুটি ভাবে লাট্টু দেখেছো, আমি তারই ছবি আঁকছি। ধরে নাও এটা একটা লাট্টু। এখন যদি এই জিনিসটাকে সুতোর সাহায্যে ঘোরানো হয় তাহলে সেটা এই বিন্দুর সাপেক্ষে এরকম পাক খেয়ে ঘুরবে। যদি বলা হয় যে আচ্ছা কোন অক্ষের সাপেক্ষে ঘুরবে, তাহলে সেটাও তোমরা বলতে পারবে যে এইখানে যদি আমি একটা অক্ষ টানি তার সাপেক্ষে এটা এরকম ভাবে ঘুরবে। কিন্তু যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, অর্থাৎ ধরো এই হচ্ছে আমাদের সূর্য, তার চারপাশে পৃথিবী ঘুরছে, এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমাদের সূর্য, সেখানেও ঘুরছে। তাহলে এখানে পৃথিবীটা কার সাপেক্ষে ঘুরছে? সূর্যের সাপেক্ষে ঘুরছে। তাহলে একটা কথা মাথায় রাখতে হচ্ছে, দুটোই কিন্তু ঘুরছে, কিন্তু এই যে অক্ষ, যেটাকে আমি ফিজিক্সের ভাষায় বলা হয় ঘূর্ণন অক্ষ, যার সাপেক্ষে কোন একটা বস্তু ঘোরে তাকে বলা হয় ঘূর্ণন অক্ষ। এই যে ঘূর্ণন অক্ষটা, সেটা ঘূর্ণন গতির জন্য ভেতরে থাকে। আবার বলছি, ঘূর্ণন গতির জন্য যে বিন্দু বা অক্ষের সাপেক্ষে ঘুরছে সেটা বস্তুর ভেতরে থাকবে। আর এইটা হচ্ছে কি? বৃত্তীয় গতি, যেখানে যার সাপেক্ষে ঘুরছে, ধরো এখানে কার সাপেক্ষে ঘুরছে? সূর্য। সূর্য পৃথিবীর বাইরে আছে না ভেতরে আছে? অবভিয়াসলি বাইরে আছে। তাহলে বৃত্তীয় গতিতে ঘূর্ণন অক্ষটা কি হয়? বস্তুর বাইরে থাকে, আর ঘূর্ণন গতিতে অক্ষটা বস্তুর মধ্যে থাকে। এটা একটা বিশাল বড় দুটোর মধ্যে ডিফারেন্স। তাহলে আমরা অনেক কিছু কিন্তু পড়ে ফেললাম। একটা কথা মনে রাখবে, ফিজিক্স পড়া মানে কিন্তু কিছু প্রবলেম সলভ করা নয়, বা কিছু অঙ্ক করা, বা কিছু ডেফিনেশন মুখস্থ করা নয়। আমি তোমাদের এতটা ডিটেলসে এই কারণেই পড়াচ্ছি যাতে পুরো চ্যাপ্টারটা তোমাদের একদম কনসেপ্ট জলের মতো ক্লিয়ার হয়ে যায়। তাহলে আজকে আমরা কি কি পড়ার চেষ্টা করলাম? সরলরৈখিক গতি, বক্ররৈখিক গতি, চলন গতি, বৃত্তীয় গতি, ঘূর্ণন গতি। ক্লিয়ার হলো? তাহলে আমরা গতির প্রকারভেদের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এবারে তোমাদের একটা স্পেশাল টাইপের গতির নাম বলার চেষ্টা করব। আমি ইচ্ছা করলে আগের অংশের সাথে এটা একসঙ্গে বলে দিতে পারতাম, কিন্তু এটা একটু বেশি ইন্টারেস্টিং, তাই জন্য এটা কিন্তু আলাদা বলার চেষ্টা করছি। আগে আমি গতিটার নামটা বলি। সেটা কি? গতির নাম হচ্ছে পর্যাবৃত্ত গতি, বা ইংলিশে বলা হয় পিরিয়ডিক মোশন। লিখে ফেলি।
এই পর্যাবৃত্ত গতি মানে তাহলে আমরা কি বুঝছি? পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন, নামটা দিয়ে তোমরা কি বুঝতে পারছো? যে গতিটা কিছুটা সময় অন্তর অন্তর বারবার পুনরাবৃত্ত হয়। ফিজিক্সের ভাষাটা ক্লিয়ার হলো না? সহজ এক্সাম্পল দিই। প্রত্যেকের বাড়িতেই এখন মাথার উপর ফ্যান চলছে, আশা করছি গরম পড়ে গেছে। এখন তোমরা যদি ভালো করে ফ্যানের দিকে তাকাও, কি দেখতে পাবে? ফ্যানটা ঘুরছে, ক্রমাগত ঘুরছে। হ্যাঁ, ওটা একটা ঘূর্ণন গতি, কিন্তু ওর মধ্যে একটা ফিক্সড প্যাটার্ন আছে। বারবার বারবার ওর গতিটা দেখো রিপিটেড হচ্ছে। মানে একটা পাখা যেখানে ছিল, একটা পাখার একটা তুমি ডানা ধরে নাও, সেটা যেখানে ছিল সেটা আবার খানিকক্ষণ পর ঘুরে ওখানে আসবে, আবার খানিকক্ষণ পর ঘুরে ওখানে আসবে। ক্লিয়ার? আরো সহজ এক্সাম্পল বলি। তোমাদের বাড়িতে প্রায় প্রত্যেকেরই হয় দেওয়ালে ঘড়ি লাগানো আছে, বা ধরো টেবিল ক্লক আছে। ধরো দুপুর 12টা বাজে, দুপুর 12টার সময় কাঁটাগুলো মোটামুটি 12টায় আসলো, আবার সেই জিনিসটা ঘুরে কিছুক্ষণ পর আবার 12টায় আসবে, আবার 12টায় আসবে। এইভাবে যত দিন অতিক্রম হবে ওই জিনিসটা কিন্তু কন্টিনিউ ঘুরে 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 বারবার ওই জিনিসটা রিপিট করতে থাকবে। এটাকেই আমরা বলবো পর্যাবৃত্ত গতি। ক্লিয়ার হয়েছে? তাহলে পর্যাবৃত্ত গতির যদি আমাদের ডেফিনেশন জানতে চাই, তাহলে কি বলবো? যে নির্দিষ্ট গতিতে কোনো একটা বস্তুর গতি কি হয়, সময় অন্তর অন্তর অর্থাৎ কিছুক্ষণ সময় অন্তর অন্তর পর্যাবৃত্ত হয় বা রিপিটেড হয় বা পুনরাবৃত্ত হয়, তাকেই আমরা বলবো পর্যাবৃত্ত গতি। ক্লিয়ার? এবারে এই পর্যাবৃত্ত গতির মধ্যে একটা স্পেশাল পার্ট আছে, তাকে আমরা কি বলবো? দোলন বা অসিলেশন। কেন বলছি এটাকে স্পেশাল পার্ট? ধরো আমার কাছে একটা পেন্ডুলাম আছে। কিরকম দেখতে হয় জানো না? ছবিটা এঁকে দিই। কিছুই না, পেন্ডুলাম হচ্ছে এমন একটা জিনিস যেটা, ধরো এটা হচ্ছে ছাদ, ছাদ থেকে একটা সুতোর সাহায্যে একটা বলকে, সেটা হতে পারে মেটালে, যা খুশি হতে পারে, সেই বলটাকে আমি ঝুলিয়ে দিয়েছি, দিয়ে আমি এখান থেকে খানিকটা এরকম তুলে তারপর ছেড়ে দিয়েছি। কি দেখা যাবে? পেন্ডুলামটা এইরকম ভাবে তুলে ছেড়ে দিয়েছি, তাহলে এইরকম 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 ভাবে দুলতে থাকবে। এটা একদম ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো? এখানেও কিন্তু খানিকক্ষণ সময় অন্তর অন্তর মোশনটা বা গতিটা রিপিটেড হচ্ছে। তার মানে অবভিয়াসলি এটাকে আমরা কি বলতে পারি? পর্যাবৃত্ত গতি বলতে পারবো। কেন রিপিট হচ্ছে? এই যে বস্তুটা এখন এখানে আছে, খানিকক্ষণ পর এখানে যাবে, তার খানিকক্ষণ পর এখানে আসবে, তার খানিকক্ষণ পর এখানে যাবে, এই জিনিসটা পরপর চলতে থাকবে। ক্লিয়ার? কিন্তু আগের গতিগুলোর সাথে এই গতির একটা সিম্পল, খুব ছোট্ট একটা পার্থক্য আছে। কি পার্থক্য? পর্যাবৃত্ত গতিতে কিন্তু এই যে ফ্যান ঘুরছিল সেটা একই দিকে ঘুরছে, তার কোনোভাবে দিকের পরিবর্তন হচ্ছে হচ্ছে না। এই যে ঘড়ির কাঁটা ঘুরছে, কিছুটা এরকম ঘুরলো, তারপরে এরকম ঘুরলো, এরকম তো হয় না। আমাদের মাথার উপরে যে ফ্যান ঘুরছে সেটা খানিকক্ষণ এইরকম ঘুরলো, তারপরে এরকম ঘুরলো, এরকম তো হয় না। তাহলে পর্যাবৃত্ত গতিতে আমরা কি বুঝলাম? যে দিকের পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে। কিন্তু এখানে দেখো বস্তুটা এইরকম গেল, আবার এরকম ভাবে ব্যাক করলো, আবার গেল, আবার ব্যাক করলো, তার মানেটা কি? তার মানে এক্ষেত্রে দিকের পরিবর্তন হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমি যেটুকু বোঝালাম জিস্ট করে দিচ্ছি। তাহলে এই গতিতে কি হচ্ছে? দিকের পরিবর্তন হতেও পারে, নাও পারে। ক্লিয়ার? আর দোলনেতে দিকের পরিবর্তন হবেই। তাহলে আমরা এখান থেকে যেটা বোঝার চেষ্টা করলাম, পর্যাবৃত্ত গতি দিকের পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে।
ফ্যানের যে গতিটা করলাম সেটাও পর্যাবৃত্ত গতি, দিকের পরিবর্তন হচ্ছে না। এবং এই যে জিনিসটা করলাম পেন্ডুলামের গতি, সেখানে দিকের পরিবর্তন হচ্ছে। সুতরাং হতেও পারে নাও পারে, কিন্তু দোলনেতে দিকের পরিবর্তনটা কিন্তু হতেই হবে। ক্লিয়ার হয়েছে? এই টাইপের যে গতিটা আমরা পড়ার চেষ্টা করলাম, এই গতিতে আরেকটা এক্সাম্পল আছে। কি এক্সাম্পল? সেটা হচ্ছে স্প্রিং এর গতি। ভালো করে দেখো, এই যে স্প্রিংটা আমি এঁকেছি, এটাকে যদি আমি খানিকটা এরকম ভাবে টেনে তারপর ছেড়ে দিই, তাহলে কি হবে? এইদিকে আসবে আবার এইদিকে যাবে, এইদিকে আসবে আবার এইদিকে যাবে। সুতরাং এটাও কিন্তু সময়ের সাথে সাথে রিপিটেড হচ্ছে, মানে পর্যাবৃত্ত গতি কিন্তু এটা, কিন্তু এটা দোলনের আন্ডারে পড়বে। কেন? স্প্রিংটা একবার এদিকে আসছে, একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে আসছে, একবার এদিকে যাচ্ছে। তাহলে ব্যাপারটা আশা করা যায় বোঝাতে পারলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে যেখানে দিকের পরিবর্তন হবে সেটা দোলন, যেখানে দিকের পরিবর্তন হবে না বা হতেও পারে সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। তাই জন্য আমাদের এখানে একটা 2 মার্কসের ছোট্ট প্রশ্ন দিয়ে দেয়। কি প্রশ্ন? দেখে নাও। তাহলে প্রশ্নটা আমাদের কি দিয়েছে? সকল পর্যাবৃত্ত গতি দোলন গতি নয়, কিন্তু সকল দোলন গতি বা যাই বলো দোলকের গতি পর্যাবৃত্ত গতি। কেন? তার কারণ পর্যাবৃত্ত গতির মধ্যে একটা স্পেশাল টাইপ হচ্ছে দোলন গতি। তাহলে এই প্রশ্নটা কিন্তু তোমাদের এই যে পুরো জিনিসটা বোঝালাম সেটার সাহায্যে খুব সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে। কারণ আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি পর্যাবৃত্ত গতির মধ্যে একটা স্পেশাল টাইপ হচ্ছে দোলন গতি। দোলন গতি মানেই যে সেটা পর্যাবৃত্ত গতি হবে এরকম কেউ বলে দেয়, কিন্তু দোলন গতি হলেই সেটা পর্যাবৃত্ত গতি হবে, কিন্তু পর্যাবৃত্ত গতি হলেই সেটা দোলন হবে, এটা কেউ বলে দিচ্ছে না। ক্লিয়ার হচ্ছে তাহলে পুরো ব্যাপারটা? তাহলে এই যে পুরো জিনিসগুলো আমরা পড়লাম, তাতে গতির প্রকারভেদ নিয়ে আমরা শুধুমাত্র জানার চেষ্টা করলাম। এরপরে বিভিন্ন গতিতে কি কি রকমের ইকুয়েশন ফর্ম করা যায়, কারণ ফিজিক্সে কিন্তু আমাদের থিওরির সাথে সাথে অঙ্ক করতে হবে। কারণ ডেইলি লাইফে যদি আমরা অঙ্ক না করতে পারি বা ডেইলি লাইফের সঙ্গে আমরা যদি রিলেশন না আনতে পারি, তাহলে ফিজিক্স শিখে আমাদের কিন্তু কোন রকম ভাবে মানে কোনো লাভ নেই আর কি। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে বারবার বলছি না, ভিডিওটা স্কিপ করে খুব মন দিয়ে জিনিসগুলো পড়বে। সমস্যা হলে আবার দেখবে, ফার্দার সমস্যা হলে তোমরা অবশ্যই আমার সাথে কমেন্ট করতে পারো এবং কন্ট্যাক্ট করে ওখানে কমেন্ট করবে। সব রকম ভাবে আমি তোমাদের হেল্প করব। ক্লিয়ার হলো? আজ তাহলে এত অবধি থাক, তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন মন দিয়ে পড়ো এবং খুব ভালোভাবে ফিজিক্সটা বোঝো, এটাই আশা করি। সবাই খুব ভালো থেকো। অল দ্য বেস্ট।